প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুকের ধারাবাহিক লাইভ ক্লাসে আবারও হাজির হয়েছি প্লান্ট ইঞ্জিনিয়ারিং ষষ্ঠ পর্বের মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই সাবজেক্ট নিয়ে। সাবজেক্টের কোড 67063। আমি আছি তোমাদের সাথে এস.এম. ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। গত ক্লাসগুলোতে আমরা কুলিং লোডের বিভিন্ন ম্যাথমেটিক্স ক্যালকুলেশন দেখেছি। আজকে আরেকটা দেখব। 6 মিটার 4 মিটার এবং 3.4 মিটার সাইজের একটি হিমাগারের ও ছাদ 100 মিলিমিটার গ্লাস ফাইবার ইনসুলেটেড দ্বারা আবৃত। যদি সকল দেয়ালের পুরুত্ব বা বেদ 200 মিলিমিটার, হিমাগারের কোল্ড স্টোরেজের বাইরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রতিদিন 2500 কেজি মিশ্রিত শাকসবজি 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে শীতল বা ঠান্ডা করা হয়। হিমায়ন যন্ত্র দৈনিক 16 ঘন্টা চললে ক্ষমতা কিলোওয়াটে নির্ণয় করো। প্রয়োজনীয় তথ্য দিয়ে দেয়াল ও ছাদের ইউ ফ্যাক্টর 0.31 কিলোওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, ইনফিল্ট্রেশন রেট 8.13 লিটার পার সেকেন্ড, এয়ার চেঞ্জ ফ্যাক্টর 0.0536 কিলোজুল পার লিটার, সবজির আপেক্ষিক তাপ 3.77 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, শ্বাস প্রশ্বাসজনিত তাপ 0.097 কিলোজুল পার কেজি। দেওয়া আছে দেয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রফল আমরা যেভাবে বের করতে পারি। একটা হলো এরিয়া 6 × 3.4 × 2 এক সাইডের, এরপরে 4 × 3.4 × 2, এছাড়াও আরেক সাইড থাকবে 6 × 4 × 2। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমাকে 3টা সাইড থেকে আসতে হবে। টোটাল এরিয়া হবে 116 মিটার স্কোয়ার। এখন যদি আমরা দেখি এখানে দেয়াল, ছাদ ও মেঝের ক্ষেত্রে তাপ পরিবহনের মাধ্যমে এরপরে পরিবাহিত তাপ কি কতটুকু হবে, তাপের পরিমাণ ফাইনালি এখানে AU × TD এর মান 1/6, ইউ এর মান দেওয়া আছে 0.31 এবং টেম্পারেচার ডিফারেন্স 30 থেকে 5-এ আসতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 5-এ আসতে হবে, 5 ডিগ্রি সেলসিয়াসে আসতে হবে। এখানে বাইরের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আসবে টোটাল 899 ওয়াট, এটা সমান 0.899 কিলোওয়াট। শাকসবজির প্রোডাক্ট লোড যেটা আসবে, সবজির তাপ কি সমান mctd ডিভাইড বাই 24 ইন্টু 3600, এটাকে জুল পার সেকেন্ডে নেওয়া, সেকেন্ড থেকে জুল পার সেকেন্ড হলে এখানে কিলোওয়াট হবে, কিলোজুল পার সেকেন্ড হলে এখানে কিলোওয়াট হবে। তাহলে এখানে সবজির টোটাল ভর ওজন 2500 কেজি, সির মান দেওয়া আছে 3.77 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, আপেক্ষিক তাপ ইন্টু টেম্পারেচার ডিফারেন্স 25 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আসবে 2.20 কিলোওয়াট। তাহলে এখানকার তাপের পরিমাণ 2.20 কিলোওয়াট। এরপরে শাকসবজির প্রোডাক্ট লোড
ক্ষেত্রে আরেকটা আসবে শ্বাস প্রশ্বাসজনিত তাপ, কিউ সমান এম ইন্টু ফ্যাক্টর। এটার ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে আমার পরিমাণ 2500 কেজি, 2500 কেজি এবং 0.097, এটার ফ্যাক্টর সমান 242.5 ওয়াট। এটাকে কিলোওয়াটে নিলে 0.2425 কিলোওয়াট হবে। এরপরে আমাদের আসবে বাতাস পরিবর্তনজনিত লোড, কিউ সমান লিটার পার সেকেন্ড ইন্টু ফ্যাক্টর। এখানে লিটার পার সেকেন্ড দেওয়া আছে 8.13 ইন্টু ফ্যাক্টর 0.0536, এটা সমান আসবে 0.435 কিলোওয়াট। তাপের পরিমাণ হবে 0.435 কিলোওয়াট। সেফটি ফ্যাক্টর মোট লোডের 10%, টোটাল আমাদের আসছে 3.7765 কিলোওয়াট। এটাকে যদি 10% লোড হিসাব করি 0.37765 কিলোওয়াট, এর সাথে যোগ করলে টোটাল হবে 4.154 কিলোওয়াট। এটা হলো আমার মোট কুলিং লোড। তাহলে আমার ক্ষমতা হচ্ছে, আমার হিমায়ন যন্ত্রের ক্ষমতা হবে মোট কুলিং লোড ইন্টু 24 ডিভাইডেড বাই আমার যতক্ষণ কাজ করছে, এটা 16 আওয়ার। তাহলে মোট কুলিং লোড হচ্ছে 4.154 ইন্টু 24 ডিভাইডেড বাই ওয়ার্কিং আওয়ার 16 সমান 6.231 কিলোওয়াট। তাহলে আমাদের এই হিমায়ন যন্ত্রের ক্ষমতা হবে 6.231 কিলোওয়াট। এই অধ্যায় শুরু থেকে আমি যে জিনিসগুলো তোমাদের দিয়েছি তার মধ্যে তোমরা যে কাজগুলো করবে, মানুষের জন্য আরামদায়ক এয়ার কন্ডিশনারের বর্ণনা দাও, সেন্ট্রাল এয়ার কন্ডিশন পদ্ধতি সচিত্র ব্যাখ্যা করো, গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনারের বিভিন্ন অংশ লিখো, কুলিং টাওয়ারের বর্ণনা দাও, ডাক্টের ব্যবহার লিখো। এছাড়া এখানে যে অঙ্ক দেওয়া আছে এই ধরনের অঙ্ক তোমরা আরও করবে। গত ক্লাসে আরও 3টা অঙ্ক করাইছিলাম, এই জিনিসগুলো তোমরা দেখবে এবং এটা এই সেম নেমের অঙ্কগুলো তোমরা করবে। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা সবসময় তোমার কাজে লাগবে। এখন আমরা পেছন দিকে একটু রিভিউতে যাই। আমাদের যে ক্লাসগুলো প্রথম দিকে নিয়েছিলাম, প্লান্ট মেশিনারির ক্ষেত্রে প্লান্ট এবং প্লান্ট ইঞ্জিনিয়ারিং, যন্ত্রপাতি স্থাপন ও সমরক্ষকরণ, প্লান্ট মেশিনারি এর যথাযথ স্থাপন ও যথাযথ সমরক্ষকরণের প্রয়োজনীয়তা, স্থান প্রস্তুতি, মেঝে বিবেচনায় স্থান প্রস্তুতির উপাদান, মেঝে বিবেচনায় কম্পন উপাদান চিহ্নিতকরণ, শ্যাফট এবং কাপলিং সমরক্ষকরণ অগ্রবিবেচ্য বিষয়। এখন প্লান্ট কি? প্লান্ট হলো, আমরা প্রকৌশল কর্মকাণ্ডের ক্ষেত্রে প্লান্ট একটা শিল্প কারখানা বা ওয়ার্কশপ, বা শিল্প কারখানায় ওয়ার্কশপের সমন্বিত সমাহার, যেখানে নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রিত সূচি অনুযায়ী শ্রমিক ও বিভিন্ন ধরনের টুলস বা মেশিন ব্যবহারযোগ্য কাঁচামালের উপর বিভিন্ন প্রয়োগ করে দ্রব্য উৎপাদন করা হয়। দেখো, যেমন তোমাদের যখন ক্লাসে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে দিই, একটা গিয়ার তৈরি করো, সে একটা স্পার গিয়ার তৈরি করতে দিই তোমাদের, তখন তোমরা কি করো, একটা মেজারমেন্ট থাকে, প্রথমে এটাকে শ্যাফটে বা কোনো রডের অংশ থেকে কেটে নাও, নির্দিষ্ট মাপে কেটে নেওয়ার পরে এটাকে টার্নিং করো লেদ মেশিনে। প্রক্রিয়া, কাঁচামাল হচ্ছে তোমার এখানে এই রড বা শ্যাফট, এটাকে কাটছো,
পাওয়ার স দিয়ে বা হ্যাকসো দিয়ে কাটছো, কাটার পরে তুমি এভরিথিং গ্রাইন্ডার দিয়েও কাটতে পারো, কাটার গ্রাইন্ডার যেগুলো আছে এগুলো দিয়েও কাটতে পারো। কাটার পরে তুমি এটাকে লেদ মেশিনে নিচ্ছ, কাঁচামাল নিচ্ছ, নেওয়ার পরে তোমার এখানে এই যে কাজগুলো করছো তোমরা, এটা তাদেরকে আমরা শ্রমিক বলছি বা ইঞ্জিনিয়ার বলছি বা টেকনিশিয়ান বলছি যারা কাজ করছে। তো এই কাজের পরে প্রথমত তোমরা এটা কেটে নিচ্ছ, কেটে নেওয়ার পরে লেদ মেশিনে যাচ্ছ, লেদ মেশিনে টার্নিং ফেসিং করে এর পূর্ণাঙ্গ মেজারমেন্টে আসছো। এরপরে এখানে একটা ড্রিল করছো, তাহলে আমি এখানে ড্রিল মেশিন ব্যবহার করতে পারি, অথবা লেদ মেশিনেও আমরা এটাকে সেন্টার ড্রিলের মাধ্যমে ড্রিল করতে পারি। এরপরে আমরা কি করছি, এটাকে নিয়ে ম্যান্ড্রিলে দিয়ে মিলিং মেশিনে বাঁধছি। তাহলে আমরা কিন্তু এটা একটা প্লান্ট, এই প্লান্টে আমরা একটা কাঁচামালকে প্রক্রিয়াগুলো করতেছি, প্রক্রিয়া করার পরে মিলিং মেশিনে নিয়ে আমরা ইন্ডেক্সিং সেটিং করে সেখানে ভাগ করে আমার যতটা দাঁত হবে সেই অনুযায়ী হিসাব করে আমি স্পার গিয়ার তৈরি করছি। তাহলে এখানে যারা কাজ করছে কিছু মানুষ একটা কাঁচামালের উপরে কিছু প্রক্রিয়ার মাধ্যমে একটা স্পার গিয়ার, একটা দ্রব্য উৎপাদন হচ্ছে, এটা একটা প্লান্ট। দেখো একটা ওয়ার্কশপ যেখানে একটা লেদ মেশিন আছে বা অন্যান্য মেশিন আছে, ড্রিল মেশিন আছে, সেখানে ছোট ছোট বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে তারা, একটা নাট তৈরি হচ্ছে, একটা বোল্ট তৈরি হচ্ছে, এটা একটা ওয়ার্কশপ। আবার দেখো শুধু দুইটা ওয়েল্ডিং মেশিন নিয়ে এটাও এই যে তোমরা বাসা বাড়ির জানালা দরজার গ্রিল তৈরি করছে, এরপরে স্টিলের আলমারি তৈরি করছে, এটা একটা প্লান্ট। এখানেও কিন্তু কিছু কাঁচামালের উপরে কাজ করে ওয়েল্ডিং প্রক্রিয়া, রং করা, তারপরে গ্রাইন্ডিং করা, তারপরে বিভিন্ন কাটা, কেটে সাইজ করা, তারপরে জয়েন্ট দিয়ে এটাকে একটা পূর্ণ দ্রব্যে পরিণত করা হয়, একটা স্টিলের আলমারি, একটা চেয়ার, একটা টেবিল, এই বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। তো এটা একটা প্লান্ট। আবার দেখো একটা পূর্ণাঙ্গ প্লান্ট, বিশাল, যে এখন সব প্লান্টগুলো বিভিন্ন ফ্যাক্টরি ব্যবহার করছে সেগুলো কিন্তু অটোমেটিক, ম্যাক্সিমাম অটোমেটিক প্লান্ট। যেমন ধরো এই ফিড মিল একটা, আমি যেটা সরাসরি দেখেছি তোমাদেরকে সেটা একটু বলি। ফিড মিলে একটা প্রান্তে এই যে কাঁচামালগুলো দিচ্ছে, ভুট্টা, তারপরে বিভিন্ন উপাদান, মুরগির মাছের খাবারের বিভিন্ন উপাদান দিচ্ছে, এটাকে সরিষা নারিকেলের খৈল বলে এটাকে আমরা দিকে, এই জিনিসগুলো ব্যবহার করে এখানে জাস্ট একটা মাথায় দিচ্ছে কাঁচামালগুলো। এইটা প্রথমে ক্রাশিং হয়ে ভেঙে যাচ্ছে, ওই বাকেট এলিভেটরের মাধ্যমে উঠে একটা চেম্বারে মিক্সড হচ্ছে আবার নির্দিষ্ট অনুপাতে। কাঁচামালটা তুমি দিচ্ছ অনুপাত ভিত্তিক, ওখানে যে মিক্সড হচ্ছে অনুপাত ভিত্তিক। বাকেট এলিভেটরের মাধ্যমে, বেল্ট কনভেয়ারের মাধ্যমে এগুলো উঠে যাচ্ছে বিভিন্ন জায়গায়। একটা ক্রাশার মেশিন, তারপরে সেখান থেকে মিক্সার মেশিন, তারপরে এটাকে ভিজা অবস্থায় একটা ড্রায়ার মেশিনে নেওয়া হয়, সেখান থেকে শুকানো হয়। সেগুলো কিন্তু সব অটোমেটিক চলে যাবে পাইপের মাধ্যমে, বাকেটের মাধ্যমে, বাকেট এলিভেটরের মাধ্যমে অটোমেটিক চলে যাবে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে। এবং বড় একটা প্লান্ট তৈরি করা আছে, অনেকে এখন স্টিল স্ট্রাকচার ব্যবহার করে প্লান্টগুলো তৈরি করে। ধরো এখানে 8টা ফ্লোর, 5টা ফ্লোরে বিভিন্ন ধরনের মেশিন বসানো থাকে। এরপরে ওখান থেকে ফাইনালি একটা প্রোডাক্ট বের হয়ে এসে ডাইয়ের মাধ্যমে নির্দিষ্ট আকারে বের হয়। যত সাইজের তুমি ডাই ব্যবহার করবে নির্দিষ্ট আকারে এটা বের হয়ে আসার পরে এটা ব্যাগিং যখন হবে, প্যাকেট যখন হবে, সেখানেও অটোমেটিক সিস্টেম, ব্যাগিং মেশিনও
বসানো আছে, সেখানে তোমার উপর থেকে মালামাল এসে পড়তেছে। এরপরে বের হচ্ছে, তুমি 50 কেজি সেট করে দিলে 50 কেজি, 20 কেজি সেট করে দিলে 20 কেজি বের হয়ে প্যাকেট বন্ধ হয়ে যাচ্ছে। প্যাকেটটা যখন যাচ্ছে একটা বেল্ট কনভেয়ারের উপর দিয়ে, যাওয়ার পরে সামনে সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের ওখান থেকে সেলাই হয়ে যাচ্ছে। এভাবেই এখনকার প্রোডাক্টগুলো সাধারণত আমরা যেমন প্রাণ আরএফএল দেখেছি, একটা সাইকেলের রিং তৈরি হচ্ছে, যেভাবে পূর্ণাঙ্গ সাইকেল তৈরি হয়ে আসছে। এরপরে আমরা খাবারগুলো দেখেছি যে প্রথমে মিক্সিং হচ্ছে, মিক্সিং হওয়ার পরে একটা লিকুইড অবস্থা থাকে, এরপর আস্তে আস্তে ড্রায়ারের মেশিনে দেওয়া হয়। মানুষের একটা কেক বা একটা বিস্কিট যেভাবে তৈরি হয় অটোমেটিক প্যাকেটের মাধ্যমে, ঠিক এইরকম সেম প্রসেসে যাচ্ছে। প্রথমে কাঁচামাল দিচ্ছে, এরপরে জাস্ট সামনে থাকা কিছু মানুষ যারা শুধু ওই দেখছে কোনো অসুবিধা হচ্ছে কিনা, খুব কম সংখ্যক মানুষ দিয়ে এখন অটোমেটিক মেশিনগুলো চলছে। এটা মিক্সচার হচ্ছে, মিক্সচার হয়ে তার উপাদানগুলো মিক্সড হয়ে একটা জায়গায় যাচ্ছে, সেখানে একটা সাসে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা শুকায় আবার প্যাকেটিংয়ে যাচ্ছে। প্যাকেটটাও ঠিক সেম অটোমেটিক। এগুলো বেল কনভেয়ারের মাধ্যমে যায়, বাকেট এলিভেটরের মাধ্যমে যেতে পারে। সাধারণত বেল কনভেয়ার চালু থাকে, ওর উপর দিয়ে চলে যায়। রোলার কনভেয়ারও থাকে। তো এটা হলো কোথাও কোথাও বড় প্লান্ট, কোথাও কোথাও ছোট প্লান্ট। এই সাধারণ একটা ওয়ার্কশপ, এটাও একটা প্লান্ট। এখানে একটা কাঁচামালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে একটা প্রোডাক্ট উৎপন্ন করা হয়। এই বড় বড় প্লান্টগুলো যেখানে কাঁচামালের উপর প্রক্রিয়া করে একটা প্লান্টের মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরি করা হয়, এটাকে আমরা প্লান্ট বলছি। প্লান্ট ইঞ্জিনিয়ারিং কি তাহলে? একটি শিল্প কারখানা ওয়ার্কশপ কিভাবে সজ্জিত হবে, কোন মেশিন কোথায় এবং মেশিনের প্রধান অংশসমূহ কি বরাবর স্থাপিত হবে, কী ধরনের দ্রব্য সেখানে উৎপাদিত হবে, শ্রমিক মালামাল কোন প্রকৃতিতে এবং কিভাবে চলাফেরা ও সরবরাহ করতে হবে ইত্যাদি নিয়ে প্রকৌশল ক্ষেত্রে যে আলোচনা বা শিক্ষা বা কর্মকাণ্ড পরিচালিত হয় তা প্লান্ট ইঞ্জিনিয়ারিং হিসেবে অভিহিত। এখন দেখো, প্লান্ট ইঞ্জিনিয়ারিংটা এখানে মেশিনের বসানো, নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে এবং একটা মেশিন কিভাবে বসবে, একটা প্লান্ট কিভাবে সজ্জিত হবে, সেখানে খেয়াল করতে হবে সব কিছু। আমাকে একজন প্রকৌশলী এটা নিয়ে চিন্তা করবেন, কতজন অনেকগুলো প্রকৌশলী থাকবেন, গবেষণা করবেন। এখন দেখা যাচ্ছে যে আমার একটা প্লান্টে 10টা লেদ মেশিন বসবে, আবার 5টা মিলিং মেশিন বসবে। সেখানে আমি যদি ওই কিছু লেদ মেশিন বসাইলাম, তারপর আবার কিছু মিলিং মেশিন বসাইলাম, ছড়াই ছিটায় রাখি, তাহলে স্পেসটা আমার কিন্তু সংরক্ষণ হবে না। ওয়ার্কশপটা দেখতেও সুন্দর হতে হবে। দেখা যাচ্ছে যে হেড স্ট্রাকগুলো এক লাইন দিয়ে থাকতে হবে, আবার 2টা মেশিনের মাঝে কাজ করা, কাঁচামাল আনা নেওয়া করা, এগুলোর জন্য একটা স্পেস থাকতে হবে। এই জিনিসগুলো আমাকে পরিকল্পিতভাবে করতে হবে। হুট করে একটা জিনিস আনলাম, সেখানে সামনে বসে দিলাম, বিষয়টা এরকম না। আমাকে সব কিছু পরিকল্পিতভাবে করতে হবে। এজন্য এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রথমে একটা প্ল্যান নিতে হবে। নেওয়ার পরে সেখানে কি কি মেশিন আসবে, কি তৈরি হবে, কোন ধরনের প্লান্ট হবে, প্রত্যেকটা জিনিস আমাকে সাজিয়ে রাখতে হবে। মেশিন বসানোর ক্ষেত্রে মেশিনের কোন মেশিনের পরে কোন মেশিন কাজ যাবে সেটাও ফ্যাক্ট। আমি যে এক্সাম্পলটা দিলাম, ওই মেশিনের একটার সাথে আরেকটা সেটিংস থাকে, কোনটার পরে কোনটাতে যেতে হবে। এখন যদি আমার ওই সেটিংসটা কোনটার পরে কোনটা যাব আমি যদি এটা নাই জানি, তাহলে কিন্তু ওই জায়গাটা আমার সঠিকভাবে সাজাইতে পারবো না।
এই জন্য প্রথমে আমার একটা ড্রয়িং থাকতে হবে যে আমার এই মেশিনগুলো বসবে, এই মেশিন থেকে এইভাবে একটার পর একটা যাওয়ার পরে এখান থেকে একটা প্রোডাক্ট বের হবে। সেজন্য প্লান্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রথমে একটা পরিকল্পনা করা আমি কি বানাবো, এরপরে আমাকে সেটার উপর একটা ড্রয়িং তৈরি করা এবং একটা অ্যালাইনমেন্ট তৈরি করা যে আমি কোন পথে হাঁটবো, সেখানে মেশিন কোন মেশিন আমি বসবে, কি প্রোডাক্ট আমার তৈরি হবে, সঠিক একটা দিক নির্দেশনা থাকবে এবং আমার কাঁচামাল কিভাবে ঢুকবে, আবার প্রোডাক্ট কিভাবে বের হবে। দেখা যাচ্ছে যে আমি যদি এলোমেলো সাজিয়ে দিই তাহলে কি হবে, তাহলে ওই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হবে। দেখা যাচ্ছে কাঁচামাল আসতেছে, ওখান দিয়ে আবার প্রোডাক্ট যে ধাক্কা খাচ্ছে, টাইমিং হবে। টাইমিং ঠিক করে যে এটার জন্য এই টাইম, এটার জন্য এই টাইম, নির্দিষ্ট পরিকল্পনা মাফিক সঠিক সজ্জিত করা, এই সব বিষয়গুলো আলোচনা করা হয় যে বিষয় যেখানে, সেটা হলো প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এখন দেখো এটা ইনস্টলমেন্টটা কেমন হবে। নির্দিষ্ট স্থানে মেশিনকে দৃঢ়ভাবে স্থাপন করাকে সহজ ভাষায় ইনস্টলেশন বা সংস্থাপন বা স্থাপন বলে। অর্থাৎ মেশিন প্রস্তুতকারকগণ কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে কারখানার মেঝে নির্দিষ্ট স্থানে যথাযথভাবে মেশিন স্থাপন করাকে ইনস্টলেশন বা সংস্থাপন বা স্থাপন বলে। সংস্থাপন বলতে কোনো স্থাপনযোগ্য ভারী মেশিন বা যন্ত্রপাতিকে স্থাপনের জন্য ক্রেন, ট্রলি, রোলার ইত্যাদির সাহায্যে প্রস্তুতকারক কোম্পানির লেআউট প্ল্যান অনুসারে নির্দিষ্ট স্থানে যথাযথভাবে পূর্ব প্রস্তুতকৃত ভিত্তির উপর স্থাপনকৃত নাট বল্টের সাহায্যে স্থির করাকে বোঝায়। আনন্দ শিপইয়ার্ড একটা বা এই যে আমাদের দেশে জাহাজ শিল্প যেগুলো আছে, খুলনা শিপইয়ার্ড, এখানে মেশিনগুলো বসানো আছে। মেশিন সব একটা মেশিনারিজ এরিয়া। এরপরে বাহিরে আউটডোর একটা অপশন আছে, স্যান্ড ব্লাস্টিং। এরপরে পাইপগুলো বেন্ড করার জন্য একটা স্থান আছে। এরপর ড্রয়িং একটা সেকশন। এখন ইনস্টলেশন বলতে প্রথমে আমাকে একটা প্ল্যান্টের কোথায় কি থাকবে এটা আমি ঠিক করে নিলাম। এরপরে এখানে কোন কোন মেশিন বসবে, কোন কোন ইকুইপমেন্ট বসবে সেটা আমাকে ঠিক করতে হবে। এই ইকুইপমেন্টের ক্ষেত্রে আমি মেশিন, লেদ মেশিন, শিপইয়ার্ডগুলোতে সাধারণত জাহাজগুলো অনেক সময় মেরামতের জন্য ডকের উপরে উঠে রাখা হয়, সেখানে কাজ করে, তার মেরামত করে অথবা নতুন জাহাজ তৈরি করে। তো এখানে লেদ মেশিনগুলো স্থাপনের ক্ষেত্রে বেড থাকে, তার নিচে কিন্তু ভিত্তির সাথে স্থাপন করতে হয়, অ্যালাইনমেন্ট করতে হয়। এখানে আমাকে প্রথমে বেজ দেখতে হবে যে এই লোডটা সে নিতে পারে কিনা। সেই বেজ ঠিক করার পরে ওই বেজের উপরে সে শুধু বসে থাকলে হবে, খেয়াল করতে হবে যে শুধু বসে রেখে দিলাম, আমার একটা লেআউট প্ল্যান থাকবে, সেই অনুসারে আমাকে বসাতে হবে। অনেক ক্ষেত্রে এটাকে নাট বোল্ট ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে কাস্টিং করে বসাই দেওয়া হয়। এই নাট বোল্ট স্থাপন করার ক্ষেত্রে আমাকে সঠিকভাবে নাট বোল্ট বসে সেটাকে টাইট দিতে হবে। মেশিনের কম্পন হতে পারে, এই কম্পনের ক্ষেত্রে যদি আমি এটাকে দৃঢ়ভাবে আটকাতে না পারি তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট হবে।
ধীরে ধীরে নাটবল্টগুলো ঢিলা হয়ে যাবে, মেশিনগুলো ঝরঝরে হয়ে যাবে, কাজ করবে না, সঠিক আউটপুট দিবে না। এরপরে সুতরাং মেশিন যখন আমি বসাচ্ছি, তার বেজ প্রথমে বসাইতে হবে। বসে পরিপূর্ণ টাইট ফিটিং হওয়ার পরে, অ্যালাইনমেন্ট ঠিক থাকার পরে, তারপরে আমি অন্যান্য যন্ত্রপাতি তার সাথে স্থাপন করছি, তার অ্যাক্সেসরিজ। এভাবে একটা মেশিনকে সুন্দরভাবে লেআউট অনুসারে টাইট ফিট আকারে বসাইতে হবে। কারণ এটাই হচ্ছে আমি যে দ্রব্য উৎপাদন করবো একটা প্লান্টে, আমার মেশিনে যদি ঠিকমতো বসানো না থাকে, তাহলে আমি কেমনে দ্রব্যটা উৎপাদন করব? যেমন একটা সিএনসি প্লাজমা কাটার যেটা মেশিন, কাটিং মেশিন, তোমরা তো ওয়েল্ডিং কাটিং মেশিন হাতেই করছো, অনেকে দেখছো, অনেকে হাতে করছো। তো এই মেশিনগুলোর ক্ষেত্রে ধরো জাহাজের জন্য অনেক ধরনের শিটের প্রয়োজন হয়, ছোট ছোট বড় বড় শিট প্রয়োজন হয়। এখনকার ওই কাটার আর হাতে ইউজ করে না, নির্দিষ্ট মেজারমেন্টে ড্রয়িং করে দিলে প্লাজমা কাট, যেটা আমি অনেক শিপইয়ার্ডেই দেখেছি, ওখান থেকে একটা বেজ থাকে, সেই বেজে রেল লাইনের মতো দুই পাশে দুইটা পাত থাকে, ওই পাতের উপর দিয়ে আমার মেশিনটা যাওয়া আসা করে। আমি প্রথমে অটোক্যাডে আমাকে কি করতে হয়, ওখানে একটা ড্রয়িং করে যে আমার এই সাইজের এতগুলো প্রোডাক্ট দরকার, শিট দরকার, তখন ও মেশিন ওই রিডিংটা নিয়ে টাইমারের মাধ্যমে, এবং আমার শিটটা কোথায় আছে সেটাও মেজারমেন্ট দেওয়া হয়, যে এত থেকে এত দূরে আছে তোমার এই মানে কাটার থেকে, ওটাও আমার একটা অপশন থাকে, ওটা সেট করে দিলে অটোমেটিক কেটে কেটে নিচে পড়ে যায়, পরে পানির মধ্যে থেকে আমরা বের করে নিতে হয়। ওখানে একটা প্লান্ট থাকে, বেজ থাকে, সেই বেজের নিচে পানি দেওয়া থাকে, এরপরে শিট কাটা হয়ে গেলে ওখান থেকে উঠায় নেওয়া হয়। এরকম এই শিটগুলো আবার নিয়ে ওখানে বিভিন্ন জায়গায় সেট করে ওয়েল্ডিং করতে হয়। এভাবেই একটা মেশিন, আমি যে একটা প্রোডাক্ট তৈরি করছি, এই প্রথমে কিন্তু ওই প্রোডাক্টের জন্য যেসব মেশিন দরকার, ওই মেশিনগুলোকে সুন্দরভাবে স্থাপন করতে হবে, বসাইতে হবে, সঠিক লেআউট অনুসারে বসাইতে হবে। যেটা আগেই বলেছি, মেশিন স্থাপনের সময় মেশিনের বড় বড় স্থির এবং চলমান অংশগুলো একটির সাথে অন্যটির নির্দিষ্ট সম্পর্ক যে অবস্থানে ও যে বরাবর থাকা উচিত, সেভাবে স্থাপন করার প্রক্রিয়াকে অ্যালাইনমেন্ট বলে বা সমরেখীকরণ। একটা আছে যে মেশিনটা কাজের ব্যাপার, সঠিক অ্যালাইনমেন্ট, আরেকটা আছে যে দেখতে সুন্দর হওয়ার ব্যাপার। মেশিনটা সোজা না হলে দেখতে অসুন্দর হবে, বাঁকা হলেও কম্পন সৃষ্টি হতে পারে। আবার অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে নাটবোর্ডগুলো সঠিকভাবে লাগবে না, একটার সাথে আরেকটা কাপলিংগুলো সঠিকভাবে সেট হবে না। এই জন্য এই প্রক্রিয়াগুলোকে আমাদেরকে খুব বেশি খেয়াল করতে হবে, যাতে আমরা একটা মেশিন সঠিকভাবে স্থাপন করতে পারি, এবং স্থাপন করার সময় আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারি। তার মেশিনের একটা অংশের সাথে আরেকটা অংশের কাপলিংগুলো সঠিক হবে, এবং নাটবোল্টগুলো সঠিকভাবে লাগবে, বাঁকা হবে না, সোজা হবে, সব দিক একটা মেশিনের সম্পর্ক আরেকটা মেশিনের সম্পর্কের সাথে সোজা হবে। হেড স্টক টেল স্টকের সাথে একটা কম্বিনেশন থাকতে হবে লেদ মেশিনগুলোতে। একটা জায়গায় 10টা লেদ মেশিন থাকলে 10টা লেদ মেশিনের হেড স্টকগুলো এক লাইনে থাকতে হবে সেটার প্রয়োজন অনুসারে। তো এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা সামনে আগাচ্ছি না। এই অধ্যায়ে তোমরা যে কাজগুলো করবে, প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ের সঠিক ব্যাখ্যা করো, এবং কিভাবে একটা যন্ত্রপাতি স্থাপন করা হয় এবং সেটাকে অ্যালাইনমেন্ট করা হয় চিত্রসহ বর্ণনা করো। এগুলো তোমাদের বাড়ির কাজ। তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে লেখাপড়া করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।